দেখেছিস বাড়িতে আমাদের কোনো দাম নেই। সবাই সময় মতো খাবার খায়, কিন্তু আমাদের খবর কেউ নেয় না। মেহেরিমা মাথা ঝাঁকায়, এক হাত ঝুমুরের কাঁধে রেখে বলল, সবই কপাল বুঝলি। এতদিন পর পর আসি, অথচ যেন আমরা ফেলনা। ব্যথিত হয়ে মাথা ঝাঁকালো ঝুমুর, গলা উঁচু করে বলল, ও খালা, কয়টা ভাত পানি কিছু দেন মোগরে, খাইয়ে একটু কলিজাটা ঠান্ডা করি। বলেই কিটকিটে হাসি দিল। মেহেরিমা ঝুমুরের পিঠে দুম করে কিল বসিয়ে বলল, বড় মা ডাকতে পারিস না? এই তুই আমায় মারলি কেন? ঘুষিটি খালা। বড় মা বলতে পারিস না? খালা খালা করিস কেন? ঝুমুর অবাক হওয়ার চেষ্টা করলো, মুখ বেঁকিয়ে বলল, বড় মা পরে, আগে তো উনি আমার খালা। আর তুই আমার খালাতো বোন, আর তোর স্টাইলিশ দুইটা বোন আছে না, ওরাও আমার খালাতো বোন। আচ্ছা, তোর ভাই একটা আছে না, ওই যে ঢাকায় বাদাম না কি যেন বেচে, ওইটা আমার খালাতো ভাই, আর তোর বাপ আমার খালু। লম্বা বক্তৃতা শেষ করে দম নিতে নীরবের গম্ভীর বেজে উঠল। আমি ঢাকা বাদাম বিক্রি করি, তাই না ঝুমুর? আকস্মিক কথায় ভড়কে যায় ঝুমুর। এখানেই এই সময় নীরব ভাই আসলো কোথা থেকে? মেহেরিমার দিকে তাকাতেই দেখলো সে মিটিমিটি হাসছে। হতভম্ব ঝুমুর ডানে বামে না তাকিয়ে এক দৌড়ে কিচেন রুমে চলে যায়। নীরব মিটিমিটি হাসে। সকাল সকাল এখানে না আসলে ঝুমুরের এত দুষ্টুমি দেখা হতো না। কি পাজি হয়েছে মেয়েটা ভেবেই হেসে দিল। অন্যদিকে ফিরে থাকার কারণে ঝুমুরের মুখ দেখতে পায়নি সে। তাতে কি, কথা তো শুনেছে। কতদিন দেখে না ঝুমুরকে, ভেবেই মন খারাপ হলো। বিড়বিড় করে বলল, তুই যদি বুঝতি ঝুমুর, আমার ঢাকায় মন না বসার কারণ। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। ঝুমুর আর মেহেরুমা দ্রুত তৈরি হচ্ছে। ঝুমুর চুলগুলোকে ঘাড়ের উপর ফেলে নিচু করে একটা খোপা করে নিল। বোরখা পরে হিজাবের কয়েকটা পাট দিয়ে আবৃত করে নিল নিজেকে। হাত মোজা পা মোজা লাগিয়ে বসার ঘরে উপস্থিত দুজনা। নিচু হয়ে কের সুজুতা পরে ফিটফাট হয়ে দাঁড়ায়। পুরো শরীরের কিছুই দেখা যায় না। চোখের উপরেও হিজাবের পাতলা একটা পার্ট ফেলে রেখেছে। সামনে সবকিছু হালকা আবছা লাগে। এতে তাদের সমস্যা হয় না, অনেক দিনের অভ্যাস। মেহেরিমা যাবে নীরবের বাইকে বসে, আর ঝুমুর রায়হানের। সব সময় তো তারা বাইকে বসাতে রাজি হয় না, তাই আজ সুযোগ পেয়ে লুফে নিল দুজনে। শান্তা মিম এখনো ভার্সিটি থেকে ফেরেনি, রবিনও কলেজে। ওদের দেখে যেতে পারলো না বলে মনে মনে কষ্ট পায় ঝুমুর। আবার কবে দেখা হবে কে জানে। আফিয়া আর সাফিয়া তাদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। কান্না আসলেও মনকে কঠিন শাসন করে রেখেছে, কাঁদা যাবে না। মেয়েরা তাহলে আরো বেশি কষ্ট পাবে। মাকে সালাম করে বেরিয়ে গেল দুই বোন। পেছন থেকে দুই মায়ের বুক শূন্য হয়ে হাহাকার করে উঠল। বাড়িটা আবারও ফাঁকা ফাঁকা হয়ে গেল। বাইকে চড়ে রওনা হতে নীরবের ফোন বেজে ওঠে। এক সাইডে বাইক পার্কিং করে রায়হানকে ইশারা দিল এগিয়ে যেতে। রায়হান স্পিড বাড়িয়ে বাইক ছুটালো। ঝুমুর আসে কথা বলছে আর হুঁ করে হাসছে। মাঝে মাঝে রায়হানের পিঠে দুই একটা কিলো পড়ছে। হঠাৎ আকাশ মেঘলা হয়ে যায়। না বুঝতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। আষাঢ় মাসের এই এক সমস্যা। বিরক্ত হয় রায়হান। রাস্তাটা জনশূন্য হয়ে আছে। নীরবদের এখনো দেখা যাচ্ছে না। আকস্মিক কোথা থেকে একটা বাইক আর একটা প্রাইভেট কার এসে পথ আটকালো রায়হানের। হুট করে এভাবে আসায় ব্রেক কষতে বেগ পেতে হয় রায়হানের। ভ্রুকুচকে সামনে তাকায় সে। বাইক থেকে তিনটা ছেলে নেমে এসে সামনে দাঁড়ায়, কিন্তু কিছুই বলে না। এরা এলাকার না বেশ বোঝা যাচ্ছে। রায়হান রাগত দৃষ্টি ছুড়ে কড়া গলায় বলে উঠল, কারো পথ আটকানো এটা কেমন সভ্যতা? রাস্তা থেকে সরে দাঁড়ান, আমাদের তাড়া আছে। ঠিক তখনই প্রাইভেট কার থেকে গটগট করে বেরিয়ে আসে এক সুদর্শন যুবক। ঝুমুর দেখে চিনে ফেলে, আতকে উঠে বলে, ভাইয়া বাইক ঘুরাও। আপনি কে? প্রশ্ন ছুড়ে রায়হান। লোকটা হাসলো চিন্তিত ভঙ্গিতে বলল, নিজের একমাত্র দুলাভাইকে চিনলেন না শালাবাবু? রায়হানের মাথায় রক্ত উঠে যায়। হিংস্র দৃষ্টি ছুড়ে বলে, তুই সাইফ গুন্ডা না? সাইফ রাগ করলো না, উল্টো আরো জোরে হাসলো। গে হাসিতে কাঁপন ধরিয়ে দিল ঝুমুরের বক্ষপিঞ্জরে। শটটাকে কোমল করে বলল, তোমার বেন অনেক প্রখর শালাবাবু। তোমার বাবাকে এত করে বুঝালাম ঝুমুরকে আমার কাছে বিয়ে দিতে, আমি তাকে রানীর হালে রাখবো। উল্টো তিনি কি করলেন? তার বিয়ে ঠিক করেছেন অন্য জায়গায়। সে হারামজাদা যদি আমার কথা মেনে বিয়ে করতে আসতো, তাহলে আর জান নিয়ে ফিরতে দিতাম না। এই সাইফের হাত থেকে পালানো এত সহজ শালাবাবু? রায়হানের মাথায় রক্ত ছলকে উঠল। বোন পাশে আছে, তার নিরাপত্তার প্রয়োজন ভেবেই বাইক ঘুরিয়ে নিল, কিন্তু সে যেতে পারল না। এর আগেই তার মাথায় শক্তপোক্ত লোহা দিয়ে আঘাত করে সাইফের দল। কিছু বুঝে ওঠার আগেই ফিনকি দিয়ে রক্ত পড়ে। ঝুমুর ভাইয়া বলে কেঁদে উঠল। রায়হান নিজের ব্যালেন্স না রাখতে পারায় বাইক থেকে মুখ থুবড়ে পাকা রাস্তায় পড়ল। ভাইকে ধরতে ঝুমুরও লাফিয়ে নেমে যায়, কিন্তু তার কাছে আর পৌঁছাতে পারে না। সাইফ তার হাত ধরে ফেলেছে।
রায়হান জ্ঞান হারায়নি, নিভু নিভু স্বরে বলল। আমাকে মেরে ফেল, তবু আমার বোনকে ছেড়ে দে, ও ছোট। কথাটা শুনে চকচক করে ওঠে সাইফের চোখ। লোভাতুর দৃষ্টিতে ঝুমুরকে পরখ করে বলে। কচি মাল। ঝুমুরের কান গরম হয়ে আসে, ঝাড়ি মেরে হাত সরাতে গিয়েও পারে না। সাইফ আরও শক্ত করে ধরে। ঝুমুরের কান্নার বেগ বাড়ল, ভাইয়ের মাথা থেকে টপ টপ রক্ত পড়ছে, তবুও কিছু বলতে চাচ্ছে, ঠোঁট নড়ছে, কিন্তু মুখ দিয়ে ফ্যাস ফ্যাস আওয়াজ ছাড়া কিছুই বের হয় না। সাইফ আফসোসের সুরে বলল। শালাবাবু, তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু না করলে কি হতো জানো? তুমি ঠিকই আমার কাজে বাগড়া সৃষ্টি করতে। ঝুমুর কেঁদে কেটে বুক ভাসাচ্ছে, তবুও রায়হানের কাছে যেতে পারছে না। সাইফ একটু ঝুঁকে বলল। জানো, এর আমার সাথে বেড শেয়ার করতে কত আনন্দ পায়। তবে তুমি আস্থা রাখতে পারো, আমার হবু জামাই এক মেয়ের সাথে 2 বার শয় না। তার টেস্ট এত খারাপ না। তবে তোমাকে নিয়ে 1000 বার শুইলেও মন ভরবে না। উফ, সেদিন হাসিটা কি মারাত্মক ছিল তোমার। আমার তো ঘুমে হারাম করে দিয়েছো। ঝুমুরের রাগে গাড়ি করে উঠল, সে চিৎকার করে বলে উঠল। জানোয়ার, আল্লাহ তোর বিচার করবে। সাইফ হো হো করে হেসে উঠল, হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল। চলো কাজে অফিসে যাই। তুমি তো আবার ধার্মিক মেয়ে, বেচারা বেড শেয়ার করবে না। এর মধ্যেই দুর্বল রায়হানের স্বর ভেসে আসলো কানে। বোন পালা, নিজের জীবন দিয়ে দিবি কিন্তু ইজ্জত দিবে না। দ্বিতীয়বারের মতো রায়হানের স্বর কানে বাজতেই ঝুমুর শক্ত হয়ে নিজেকে বাঁচাতে হবে আগে, কিন্তু কিভাবে? তার দৃষ্টি আটকে আছে রায়হানের মুখশ্রীতে। মাথার যন্ত্রণায় কাতরাচ্ছে সে। অসহায় হয়ে নিবু নিবু চোখে আবারও মাথা কাত করে অনুরোধ করলো ঝুমুরকে। ঝুমুর কেঁদে দেয়। রায়হান তাকে পালাতে বলছে, কিন্তু সে কিভাবে পালাবে? দৃষ্টি এলোমেলো তার। সাইফ হয়তো কিছু বুঝলো, খ্যাক খ্যাক করে হেসে উঠল। কি বিশ্রী সেই হাসি! ঝুমুরের সর্বাঙ্গে শিহরণ বইয়ে দেয়। ঝুমুর হাত মুচড়ামুচড়ি করতে শুরু করে দিল, কিন্তু লাভ হয় না। সাইফ তার হাত মুচড়ে ঘোরায়, ঝুমুরের পিঠ গিয়ে ঠেকে তার বুকে। ঝুমুর চোখ খিচিয়ে বন্ধ করে ফেলে, নিজেকে ছাড়াতে জোর জবস্তি শুরু করে, চেঁচিয়ে বলে। যে জমিনের বুকে আজ আমার সাথে বেহায়াপনা করছিস, মনে রাখিস সেই জমিনের নিচেই তোর ঠাঁই হবে, জানোয়ার। সাইফ তার বিদঘুটে হাসিটা আবার দিল, মুখ দিয়ে চুচু শব্দ করে বলল। হাদিস শুনতে চাইনি তোমার থেকে, ভালো লেগেছে বিয়ের প্রস্তাব দিয়েছি। তোমার বাবা রাজি হয়নি বলে যে আমি তোমাকে বিয়ে ছাড়াই চলে যাব, উনি ভাবলেন কি করে? তোর মতো অশুভকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া আরো ভালো। এ কথা বলো না গো সই। আমার তোমার সংসার হবে, ঘর সুখ থাকবে। আর জানো তো, আমি না উত্তরটার সাথে পরিচিত নই। আমার মন একবার যা চায় নিয়ে ছাড়ি। বলতে বলতে আবারও বিশ্রী শব্দে হেসে ওঠে সাইফ। রায়ানের দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে কর্কশ গলায় বলে। তাহলে বাঁচিয়ে দেখা তোর বোনকে। রায়হান অস্ফুট স্বরে বলল। আল্লাহ বাঁচাবি আমার বোনকে, তাকে আল্লাহর হাতে সুবর্দ করলাম। ঝুমুর গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। ভাইয়ের অসহায়ত্ব তার কলিজা এফোর ওফোর করে দিচ্ছে। দম বন্ধ হয়ে আসছে বারবার। থেমে থাকা বৃষ্টিটা এবার ঝুম বৃষ্টিতে রূপান্তরিত হয়, সাথে আকাশ জমিন কাঁপানো বজ্রপাত। ভারী বৃষ্টির তোপে জ্ঞান হারায় রায়হান। রাস্তায় এক কাত হয়ে পড়ায় বৃষ্টির সাথে সাথে স্যাঁতস্যাঁতে ধুলো ময়লা চোখে মুখে পড়ে। মাথা থেকে গড়িয়ে যাওয়া বৃষ্টির পানি হালকা লাল। ঝুমুরের বুক কেঁপে ওঠে, চোখের পানির সাথে বৃষ্টির পানি মিলেমিশে একাকার। সাইফের ঠোঁট জুড়ে বাঁধ ভাঙা খুশির জোয়ার। ঝুমুরকে ফিসফিসিয়ে বলল। দেখেছো মেঘকন্যা, দেখেছো তুমি? এই বৃষ্টিও আমার আনন্দের শরিক হয়েছে। বিয়ের আগেই বৃষ্টি বিলাস, বাহ! ঝুমুরের সর্বাঙ্গে যেন আগুন ধরে ঝলসে গেল। ধস্তাধস্তি যত বেশি করছে ততই যেন সাইফ আরও ঘনিষ্ঠ হচ্ছে। তার সব চেষ্টায় বৃথা যাচ্ছে। বারবার চোখ যাচ্ছে রাস্তার ধারে নিস্তেজ হয়ে পড়ে থাকা অসহায় ভাইয়ের দিকে। সাইফ এবার ঝুমুরকে টানতে টানতে বলল। এখানে আর ড্রামা করতে হবে না, চলো। ঝুমুর এক বিন্দুও নড়ে না, সে নেতিয়ে পড়ে সাইফের হাতের উপর। সাইফ হাসলো, হাত ঘুরিয়ে ঝুমুরকে কোলে নেওয়ার জন্য উদ্যত হয় সে। হাতের বাঁধন আলগা হতেই এক লাফে সরে যায় ঝুমুর। কষিয়ে সাইফের মেন পয়েন্ট বরাবর লাথি বসায় সে। লম্বা চওড়া ঝুমুরের জন্য এতে খুব বেশি অসুবিধা হয় না। পায়ে কেটস থাকাতে লাথিটা খুবই শক্তপোক্ত হয়। হাত ছেড়ে দিয়ে কুকিয়ে উঠে সাইফ, গলা ফাটিয়ে গগন বিদারী চিৎকার করে ছিটকে রাস্তায় পড়ে যায়। ঝুমুর আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে দিশেহারা হয়ে দিক বিদিক দৌড়াতে থাকে। ভারী বৃষ্টির তোপে তার দৌড়াতে খুব কষ্ট হয়। গায়ের ভেজা বোরখার সাথে বারবার আটকে যাচ্ছে পা, তবুও থেমে নেই। মেয়েটা ছুটছে প্রাণপণে। পেছন থেকে সাইফের লোক তাকে ধাওয়া করছে। ঝুমুর ঘাড় বাঁকিয়ে পিছনে ফিরে আটকে ওঠে। সুঠাম দেহের পুরুষেরা খুবই দ্রুত তার কাছাকাছি চলে আসছে। ঝুমুর দৌড়ের গতি বাড়িয়ে দেয়।
ভেতরে ভেতরে আওড়াচ্ছে বিপদ মুক্তি তোয়া। রাস্তার দুধারে ফসলি জমিগুলো পানিতে কানায় কানায় পূর্ণ, কোথাও নেমে যাওয়ার জো নেই। ঝুমুর সরু রাস্তা ধরে ছোটে। রাস্তার শেষ প্রান্তে নজর যেতে সে আটকে ওঠে। সামনে বিশাল খাল, খালের বুকের উপর সরু বাঁশ পুঁতে দেওয়া, মানে এটা সাঁকো? সে যে সাঁকো পার হতে জানে না। মস্তিষ্কের মধ্যে ভয় চিন্তারা একসাথে জট বাঁধিয়ে ফেলেছে। গ্রামে বড় হলেও সাঁকো পার হওয়ার অভিজ্ঞতা তার নেই। ভয়ে জড়সড় হয়ে যায় সে। চারিদিকে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে না, আর কোনো পথ নেই। পেছন থেকে ভেসে আসছে বিশ্রী গালাগাল। ঝুমুর বিসমিল্লা বলে সাঁকোতে পা বাড়ায়। বৃষ্টির জন্য পিছলে যায় বারবার। বড় বড় কদম ফেলে মাঝ বরাবর চলে আসে সে। দুই গুন্ডা উঠেছে সাঁকোতে, এগিয়ে আসছে তারই দিকে। ভয়ে চিন্তায় দিশেহারা সে। এবার দৌড় দিতে নেয় ঝুমুর। ভিজা বাঁশ পিছলে যায়। বাঁশের নিচের অংশে বাঁশের গিঁটের সাথে বের হওয়া কঞ্চি দিয়ে কেটে যায় ঝুমুরের পেটের এক অংশ। গলগল করে রক্ত বের হয়। পেরিয়ে যায় কয়েকটা নিস্তব্ধ সেকেন্ড। জল ভরা টইটুম্বর খালে পড়ে যায় সে। পিঠে ঝুলানো শক্ত ভারী ব্যাগ, পায়ে কেডস, হাতে মোজা, গায়ে চাপানো কয়েক পাটের বোরখা আর আবরণে আবৃত ঝুমুর ডুবতে ডুবতেও ভেসে ওঠে। সাঁতার জানে সে, কিন্তু এখন পারছে না। মুখের উপরে নিকাব ভিজে মুখের সাথে আটসাট হয়ে গেছে। নিঃশ্বাস নিতে পারছে না সে। উপরে দাঁড়ানো দুই গুন্ডা পিছু হাঁটে। মুহূর্তে জায়গা ত্যাগ করে তারা। কেউ নেই এখানে, কেউ নেই। ঝুমুর ডুবছে আর ভাসছে, তাকে বাঁচানো আল্লাহ ছাড়া কেউ নেই। নিঃশ্বাস আটকে আসে তার। তার মনে হয় এই বুঝি শেষ সময়, আর কারোর সাথে দেখা হবে না। হাঁ করে নিঃশ্বাস নিতে গিয়ে নাকে মুখে পানি ঢুকে তার। হাতের মুষ্টি শক্ত হয়ে এসে দাঁতে দাঁত পিষে যায়। একটা খিঁচুনি এসে সব চেষ্টা শেষ করে। সে তলিয়ে যায় অতল গহ্বরে। বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার দেখেই বাইক স্টার্ট দেয় নীরব। বৃষ্টির জন্য পথে একটা ছাউনির নিচে দাঁড়িয়েছিল মেহেরিমাকে নিয়ে। মেহেরিমার মেজাজ চটে আছে। ঝুমুরের আগে মাদ্রাসায় যেতে পারেনি বলে অভিমানে থমথমে হয়ে আছে মুখশ্রী। নীরব লুকিং গ্লাসে একবার তাকিয়ে মুখ টিপে হাসে। মেহেরিমা থমথমে গলায় আফসোসের সুরে বলে, ঝুমুর এতক্ষণে নিশ্চয়ই মাদ্রাসায় পৌঁছে গিয়েছে। তোর ফোনের জন্য আজ এত লেট হলো। ভালো লাগে না, থাক। আগে গেলে বাঘে খায়, পিছে গেলে আল্লাহ চায়। একদম এসব উল্টোপাল্টা লজিক দিবি না ভাইয়া। দিতেই পারি। একদম না। নীরব হো হো করে হাসতে হাসতে বাইকের গতি বাড়িয়ে দেয়। পিছনে বসে বসে মেহেরিমা বকবক করতে করতে বকেই যাচ্ছে নীরবকে। রায়হানের বাইককে ক্রস করে গিয়েও ব্রেক করে নীরব। ভ্রুকুচকে কিছু চিন্তা করে। বুঝতে পেরেই তড়িৎ বাইক ঘুরিয়ে রায়হানের বাইকের কাছে আসে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কলিজা মুচড়ে উঠল, কাপা গলায় বলল, ঝুমুর কোথায় মেহেরিমা? মেহেরিমা বিরক্ত হয়ে বলল, রাস্তার ধারে বসে চা। আকস্মিক কথা থেমে গেল তার। চোখ পড়ল রায়হানের বিধ্বস্ত মুখশ্রীতে। মাথার উপর বাজ পড়ল যেন। নীরবের শার্টকে শক্ত করে খামচে ধরে সে। গলার কাছে শব্দটা এসে ভিড় জমায়, কিন্তু মুখ ফুটে বের হয় না। কোনো রকমে উচ্চারণ করে, ভাইয়া আর রায়হান ভাই। নীরব থেমে যায়। রায়হানের কাছে বসে তার মাথা কোলে তুলে নেয়। রাস্তার ঘর্ষণে ফর্সা মুখের কয়েক জায়গায় কেটে গেছে। নীরব ডাকে, মা, রায়হান, উঠ ভাই আমার। শব্দ নেই রায়হানের। নীরব মৃদুভাবে ধাক্কায়। আশেপাশে তাকিয়ে ঝুমুরকে খুঁজে, কিন্তু কোথাও ঝুমুরের চিহ্ন নেই। ধক করে ওঠে নীরবের বক্ষ গহ্বর। মেহেরিমা ততক্ষণে কেঁদে দেয়। পাগলের মতো গলা ফাটিয়ে ফাটিয়ে ডাকছে ঝুমুরকে। উদ্ভ্রান্তের মতো ছুটে ছুটে খুঁজে চলেছে তার একান্ত প্রিয় সাথীকে। নীরব রায়হানকে রেখে উঠে দাঁড়ায়। ব্যস্ত ভঙ্গিতে পকেট হাতড়িয়ে মোবাইল বের করে। কল লিস্ট ঘেটে ফোন লাগায় কোথাও। চিন্তিত সে। এদিক ওদিক ঘুরে কপালে দুটো আঙ্গুল ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। তার দোষ সব। কেন সে রায়হানকে একা ছাড়লো? কেন সে এত সময় লাগিয়ে আসলো? চোখ জ্বলছে তার। রায়হানকে রেখে ছুট লাগায় ঝুমুরকে খুঁজতে। পিছু পিছু মেহেরিমাও দৌড় লাগায়। আকাশ জমিন কাঁপিয়ে নীরব আর মেহেরিমা ডাকছে ঝুমুরকে। সন্ধ্যা নেমে আসছে ধরণীর বুকে। সেই সন্ধ্যায় এক গৌর বর্ণের পুরুষ রাস্তায় কাদামাটির উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। চারিদিক থেকে যেন বিরহে সুর বেজে উঠছে। যেন কেউ বলছে, ওহে মুমিন বান্দা, হতাশা তো মুমিনের কাজ নয়। জেনে রাখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সাথে আছেন। ষাটোর্ধ বৃদ্ধ লোকটি চিৎকার করে করে কাঁদছে। টাক মাথায় দুই হাত দিয়ে হাহাকার করছেন তিনি, যেন খুব আপন কাউকে হারিয়ে ফেলেছেন। তাকে ঘিরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে। কান্নার আওয়াজে লোকটির উপর দৃষ্টি পড়ল নীরবের। খালের কিনারা ঘেঁষে পা ছড়িয়ে আহাজারি করে কাঁদছেন তিনি। খালের চারিপাশে উৎসুক জনতার ভিড়। কয়েকজন পানিতে ডুবে ডুবে কিছু একটা খুঁজে চলেছে। নীরবের কৌতূহল বাড়লেও সাথে সাথে তা ধামাচাপা দিয়ে সামনে পা বাড়ায়। ঝুমুরকে খুঁজতে খুঁজতে এদিকটায় এসেছে সে, কিন্তু কোথায় ঝুমুর? কোথাও তার হদিস নেই। বারবার উচ্চ আওয়াজে ডেকে চলেছে ঝুমুরকে। বুকের ভেতরের অস্থিরতা যেন ক্রমশ বাড়ছে তার। ঘুরছে তার পৃথিবী। পা যেন আর চলতে চায় না। প্রচন্ড ভয়ে গলা শুকিয়ে কাঠ। বের হওয়ার আগেও তো ভাবেনি তাদের জন্য এমন বিপদ অপেক্ষা করছে।
ইন্দ্রনীল্লা ভাইয়ারে ঝুমুর, ও ভাইয়া ঝুমুর। স্তব্ধ হয়ে যায় নীরব। চলতে থাকা পা দুটো হুট করেই থেমে যায়। তাদের গন্তব্য শেষ হলো। শুনল সে কাঙ্ক্ষিত শব্দ। কয়েক মাইক্রোসেকেন্ড পার হতে পিছু ঘুরে সে প্রথমে নজরে পড়ে হাঁটু ভেঙে মাটিতে বসে কেঁদে থাকা মেহেরিমার দিকে। নীরব বিরক্ত হয়, পরপর নজর যায় খালের দিকে। দুই যুবক ধরাধরি করে তুলে আনছে সেই কাঙ্ক্ষিত জিনিস। নীরবের পৃথিবী থমকে গেল। পায়ের নিচের মাটি সরে গেল। সে যেটা আশা করেনি। হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করে উঠল। মিস হয়ে গেল কয়েকটা হার্টবিট। দৌড়ে যেতে নিয়ে সে বুঝলো তার পা চলছে না। বহু কষ্টে নিজের অনুভূতি শূন্য দেহটাকে নিয়ে দাঁড়িয়েই থাকলো। সকালবেলা দেখতে না পেরে হওয়া মন খারাপ যে এই রূপে ঝুমুরকে তার সামনে আনবে কখনোই ভাবেনি। ঝুমুরকে এনে কাদামাটির উপর শুইয়ে দেওয়ার পরে মেহেরিমা গিয়ে তার উপর পড়ে। পাগলের মতো দুহাত দিয়ে ধাক্কাতে ধাক্কাতে ডাকে, ঝুমুর বোন আমার, চোখ মেল, দেখ আমরা এসেছি দেখ। ঝুমুরের থেকে উত্তর আসে না। ঠান্ডা নিস্তেজ একটা শরীর পড়ে আছে কাদামাটির উপর। মেহেরিমা চিৎকার দিয়ে দিয়ে কাঁদে। ততক্ষণে অনেকগুলো মহিলা এসে ঝুমুরকে ঘিরে ধরেছে। নীরব থম মেরে দূরে দাঁড়িয়ে থাকলো। কাছে যাওয়ার শক্তি তার নেই, পারবে না এমন রূপে ঝুমুরকে দেখতে। বৃদ্ধ লোকটি নীরবের দিকে তাকায়, ফ্যাসফ্যাসে গলায় বলল, আমি এই রাস্তার ধারে আইসা দেখি মাইয়াটা ডুবে যাইতেছে। আমি বাবা বুড়া মানুষ, নিজেই অন্যের উপর ভর দিয়া চলি। আমি দৌড়াইয়া মানুষ ডাকতে গেছি, আইসা দেখি যা ঘটার ঘইটা গেছে। বৃদ্ধ আবারও হাহাকার করে কাঁদা শুরু করলেন। নীরব উদ্ভ্রান্তের মতো হয়ে যাচ্ছে। কলিজা ফেটে যাচ্ছে তার। ধীর স্থির পা চালিয়ে যায় ঝুমুরের কাছে। দেখে নিস্তেজ হয়ে পড়ে থাকা প্রেয়সীকে। আজ আর লুকোচুরি করছে না মেয়েটা, না আছে তার পালানোর তাড়া। মহিলারা ঝুমুরের হিজাব খুলে ফেলতেই উন্মুক্ত হলো সেই স্নিগ্ধ মায়াবী মুখখানি, যে মুখটা আজকের এই ঘটনার জন্য দায়ী। শুভ্র মুখটা এখন রক্তশূন্য ফ্যাকাশে, দাঁত এখনো খিচিয়ে রাখা, হাতের মুষ্টি বন্ধ। ঝুমুরকে ভিড় করে রেখেছে অনেক মানুষ, যার মধ্যে পুরুষও আছে। মেহেরিমা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আপনারা সরে যান না দয়া করে। আমার বোন কখনো নিজেকে পর্দা থেকে উন্মুক্ত করেনি, নিজেকে প্রদর্শন করেনি কখনো। আপনাদের দোহাই লাগে, তাকে দেখবেন না। সরে গেল পুরুষেরা। জীবিত অবস্থায় যে মেয়ে নিজেকে দেখায়নি, এখন তো সে মৃত, তাকে দেখা উচিত নয়। দুই একজন মহিলা ঝুমুরের হাতের মুষ্টি খোলার চেষ্টা করছে। কেউ বলছে বেঁচে আছে, আবার কেউ বলছে নেই। তবুও চেষ্টা তো বাদ রাখা যায় না। ঝুমুরের পেটে চাপ দিতে গলগল করে মুখ দিয়ে পানি বের হওয়া শুরু করলো। সাথে নাক দিয়ে রক্ত পড়ছে। দুজন মিলে দুই পায়ের পাতার হাতের তালু মালিশ শুরু করেন। গায়ের বোরখার আবরণ খুলতেই দেখা গেল পেটের মাঝখান বরাবর কেটে যাওয়া গভীর অংশ। প্রায় 3 ইঞ্চির মতো কেটেছে। সবাই আটকে উঠল, কয়েকজন বলেই দিল, বাঁচবে না মেয়েটা। কথাটা কর্ণগোচর হতেই মেহেরিমা রাগে ক্ষোভে হিসিয়ে উঠল। ঝুমুরের বুকে মাথা রেখে বলে উঠল, আপনারা চুপ করুন না দয়া করে। পারলে উপকার করুন, আর না হলে প্রস্থান করুন। ও বাঁচবে ইনশাল্লাহ। এক মহিলা দৌড়ে গিয়ে নিজের ঘর থেকে পাতলা একটা কম্বল নিয়ে এনে ঢেকে দেয় ঝুমুরকে। সময় গড়ালো। সবার মধ্যে তুমুল উত্তেজনা। মাতৃর হৃদয়গুলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। তৎক্ষণাৎ পাতলা গোলাপি অধরদ্বয় কেঁপে উঠল ঝুমুরের। 1 2 3। ঝুমুর জোরে শ্বাস টানল, সাথে সাথে সকলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। উল্লসিত স্বর ভেসে এলো, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। এর কিছুক্ষণের মধ্যেই দুটো সিএনজি নিয়ে আসলো গ্রামবাসী। রাস্তার পাশ থেকে রাইহানকে নিয়ে নীরব আর দুজন লোক সিএনজিতে বসেছে। ঝুমুরকে একটা মোটা কম্বল দিয়ে ঢেকে মেহেরিমা আর সাথে একজন মহিলা সহ অন্য সিএনজিতে বসেছে। মেন রোডে গেলে তবেই অ্যাম্বুলেন্স ধরতে পারবে। হাসপাতাল এখান থেকে অনেকটা দূরে, রাজশাহী শহরে। ভাঙাচোরা রাস্তায় গতি বাড়িয়ে সিএনজি ছুটে চলেছে। ভিতরে চলছে ঝাঁকুনি। সিএনজি যখন মেন রোডে এসে থেমেছে, তখনই দৃশ্যমান হলো ফাইয়াজের মুখ। অ্যাম্বুলেন্সের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে শূন্য দৃষ্টিতে। নীরবাকে ফাইয়াজের কাছে ফোন দিয়েছিল, তার হসপিটালে চিকিৎসা হবে ঝুমুর রাইহানের। দুজন নার্স দুটো স্ট্রেচার নিয়ে হাজির হলো। দুজনকে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে গাড়ির দরজা বন্ধ করে সামনে গিয়ে বসলো ফাইয়াজ। ভিতরটা ফেটে যাচ্ছে তার। তিল তিল করে জমানো অনুভূতিগুলো এখন ভোতা। জানে না কি আছে তাদের ভাগ্যে। অ্যাম্বুলেন্স শাসা করে ছুটে চলছে, আর দুইজন মানবের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। গাড়িতে বসেই ফাইয়াজ আর নীরব একে একে সকলকে জানিয়ে দিল। খানভিলায় শোকের মাতম চলছে। ঘণ্টা চারেক আগেই তো বিদায় দিল কলিজার টুকরাদের। কান্নার হিড়িক পড়েছে যেন। আব্দুর খানের বুকের ব্যথা শুরু হয়েছে, তবুও তিনি থম ধরে আছেন। কোনোভাবেই বাড়িতে তিনি থাকবেন না। চারিদিকে তখন মাগরিবের আজান দিচ্ছে। রবিন জিলাপি কিনে কয়েকটা মসজিদে দিয়ে এসেছে, যেন নামাজের পরে রাইহান আর ঝুমুরের জন্য আনুষ্ঠানিকভাবে দোয়া করা হয়। তার চোখ মুখ অন্ধকার। কান্না আসছে কিন্তু কাঁদতে পারছে না। একটা মাত্র বোন, এবারও তো কত মজা করে ছুটিগুলো কাটাচ্ছিল। কেন তার বোনের উপরই সবসময় বিপদ আসে।
খানভিলা শূন্য করে প্রতিটি মানুষ ছুটেছে হসপিটালে। কাঁদতে কাঁদতে বেহুশ সাফিয়া বেগম। তিনি অনেক নরম মনের মানুষ, কিছুতেই কোনো বিপদ আপদ সহ্য করতে পারে না। তার উপর দুটো ছেলে মেয়েরই এই অবস্থা। কলিজে আলাদা করলেও হয়তো এতটা কষ্ট হতো না। নারীচেরা ধনকে হারাতে যাচ্ছেন তিনি। আফিয়া খুব করে বুঝাচ্ছে ভেঙে না পড়ে আল্লাহকে ডাকতে। একমাত্র তিনিই পারেন তাদেরকে আবার ফিরিয়ে দিতে। প্রায় 2 ঘন্টা পর রায়হানের জ্ঞান ফিরেছে। মাথায় দুটো সেলাই লেগেছে, আর কোনো সমস্যা নেই তার। একটু পরে সে হসপিটাল থেকে রিলিজ নিতে পারবে। আফিয়া বেগমরা সকলে দৌড়ে ভেতরে গেল। তাদের দেখেও তার কোনো হেলদোল হলো না। দৃষ্টি উপরে তুলতেই ভেসে উঠল ফারিয়ার কান্নারত মুখ। সে সবার সাথে ভিড় জমায়নি, বরং দরজার কাছে দাঁড়িয়ে কাঁদছে। রায়হান অন্যদিকে ফিরে গেল। সাফিয়া বেগম তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রায়হানও ফের জড়িয়ে ধরেছে। রয়ে শয়ে প্রশ্ন করল, আমার বোন কোথায় মা? সাফিয়া বেগমের কান্নার বেগ বেড়ে গেল। মুখ দিয়ে কোনো শব্দই বের করতে পারলেন না তিনি। ফাইয়াজ রায়হানের কাছে এসে বসে। রায়হানের কাঁধের উপর একটা হাত রেখে আশ্বস্ত করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।